যে নোট আপনাদেরকে দেখাচ্ছি, বলুন তো এটা কোন দেশের নোট? এটা পাকিস্তানের নোট। পাকিস্তানি কারেন্সি, সেটা কোথায়? এই দেশের মাটিতে, কোথায়? এই রাজ্যের মাটিতে, কোচবিহারের রাস্তায় পাকিস্তানের নোট। মেখলিগঞ্জের রানীরহাটের রাস্তায় পাক কারেন্সি, স্টেট ব্যাংক অফ পাকিস্তান লেখা এই নোট উদ্ধার। কথা বলবো, প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, উড়ে উড়ে পাকিস্তান থেকে তো কোচবিহার এই নোট আসেনি, কারোর হাত ধরেই এসেছে। কারা তারা, কিভাবে এলো এই নোট এখানে? হ্যাঁ দেখো, সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। কারণ এই যেখানে এই পাকিস্তানি দুটো কারেন্সি অর্থাৎ 100 টাকা এবং 10 টাকার কারেন্সি উদ্ধার হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মেখলিগঞ্জের রানীরহাট এলাকায়। গতকাল রাতে স্থানীয় এক যুবক রাস্তায় এই দুটো কারেন্সি পড়ে থাকতে দেখেন। প্রথমে তিনি ভেবেছেন যে এটা একটি খেলনার টাকা, অর্থাৎ ছাপানো টাকা, যেটা দিয়ে ছোট ছোট শিশুরা খেলে, সে ধরনের একটি টাকা, রঙিন টাকা। পরবর্তীতে নোটটি তুলে খতিয়ে দেখার পর বিষয়টি পরিষ্কার হয় যে এটা একটা পাকিস্তানের কারেন্সি, 100 টাকা এবং একটি 10 টাকার কারেন্সি। এরপরই খবর দেওয়া হয় মেখলিগঞ্জ থানা এবং মেখলিগঞ্জ পুলিশ সেই নোট দুটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে যে কি করে সেই মেখলিগঞ্জের রানীরহাটে এই নোট দুটি উদ্ধার হলো। তবে গোয়েন্দাদের একাংশ মনে করছে যে এই এলাকাটি বাংলাদেশ সীমান্ত লাগোয়া এবং সেই ক্ষেত্রে কি তাদের কাছ থেকে কি এই দুটো নোট পাওয়া গিয়েছে বা তাদের কাছ থেকে এই নোট দুটো পড়ে গেছে, সবটাই কিন্তু খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ এবং পুলিশ। বেশ, ওইখানে দেখলাম টাকাটা পড়ে আছে, তো আমি গিয়ে টাকাটা তুলে দেখলাম যে আমাদের এই ইন্ডিয়ার টাকা না, পাকিস্তানের টাকা। কত টাকা পেয়েছেন? 110 টাকা। আচ্ছা, কাউকে কি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখেছেন অথবা অচেনা কেউ? না, ওরকম চোখে পড়েনি এখনো, ওরকম দেখা যায়নি এখনো। সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প। কেন্দ্রের নির্দেশ মানতেই হবে রাজ্যকে। অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন চালু, রুল জারি করলো স্বরাষ্ট্র মন্ত্রক। অনুপ্রবেশকারী সন্দেহে কাউকে ধরা হলে তাকে রাখা হয় ডিটেনশন ক্যাম্পে। ইতিমধ্যেই অসম, ওড়িশার মতো কয়েকটি রাজ্যে এমন ডিটেনশন ক্যাম্প রয়েছে। এবার সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশ দিল কেন্দ্রের মোদী সরকার। গত বাজেট অধিবেশনে অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী বিল পাশ করিয়েছে কেন্দ্র। মঙ্গলবার থেকে সেই আইন কার্যকর। এই আইনে বলা হয়েছে, কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে দেশে ফেরত পাঠানোর আগে পর্যন্ত ডিটেনশন ক্যাম্পে আটকে রাখতে পারবে সংশ্লিষ্ট রাজ্য। অনুপ্রবেশকারী সন্দেহে পাকড়াও এক বা একাধিক ব্যক্তিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে তাদের উপর নজরদারি চালানো যাবে। প্রয়োজনে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেও তাদের এখানে থাকতে হতে পারে। 1 সেপ্টেম্বর কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে, অভিবাসন বা অনুপ্রবেশের ক্ষেত্রে কেন্দ্রের আইন মেনেই চলতে হবে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে। রাজ্য পৃথকভাবে কোনো নির্দেশ দিলে যে কোনো সময় তা বদলে দিতে বা খারিজ করে দিতে পারে কেন্দ্র। এ নিয়ে কেন্দ্র যখন যা নির্দেশ দেবে তা রাজ্যগুলিকে মানতে হবে। কারা দেশে বৈধ নথি ছাড়া ঢুকতে পারবেন তাও নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই সংশোধনী আইনে। বলা হয়েছে, ধর্মীয় নির্যাতনের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা বৈধ নথি ছাড়াও ভারতে ঢুকতে পারবেন। 2024 সালের 31শে ডিসেম্বরের আগে পর্যন্ত যেসব অমুসলিম এই কারণে দেশে ঢুকেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হবে না। প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। নয়া আইনে এই মেয়াদ 10 বছর বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে, এমনকি জোর করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এও অভিযোগ যে বৈধ নথি থাকা সত্ত্বেও রেহাই মেলেনি। কয়েকদিন আগে সুপ্রিম কোর্টও ব্যাখ্যা চেয়েছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে কোন যুক্তিতে। এরই মাঝে এবার চালু হয়ে গেল অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন। তৃণমূলের আশঙ্কা,
এই আইনের জোরে এবার থেকে নথি নিয়ে সামান্য সন্দেহ হলেই ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে। বিজেপি অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ। তাদের দাবি, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই আইন। নিউজ 18 বাংলা। সব রাজ্যে ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ কেন্দ্রের, তুঙ্গে তর্জা। কেন শুধু ধর্মের ভিত্তিতে ছাড়? প্রশ্ন তৃণমূলের। ভয়ভীতির পরিবেশ তৈরির চেষ্টা বিজেপির। আক্রমণ প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। আর অনুপ্রবেশ রুখতে কড়াকড়ি যখন হচ্ছে, তাতে তৃণমূলের আপত্তি কিসের? পাল্টা বিজেপির। কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, কিন্তু আইন কানুন সম্বন্ধে তার জ্ঞানের পরিধি সন্দেহজনক। বাংলার পুলিশ বাংলাদেশি সন্দেহ যাদের গ্রেপ্তার করছে তার নির্দিষ্ট আইন আছে, কিন্তু ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে যে কথা বলা হয়েছে ক্যাম্প তৈরির, ভারতবর্ষের কোন জায়গায় দেখাতে পারবেন ডিটেনশন ক্যাম্পের কোন রকম আইনগত প্রভিশন আছে? এনআরসি বলে একটা পদার্থকে আসামের জন্য করা হয়েছিল, ভারতবর্ষের আর কোথাও নয়। এটা নিয়েও সুপ্রিম কোর্ট হবে। সুপ্রিম কোর্টের কাছে শিগগিরই কেন্দ্রীয় সরকার আরো 2-3টে থাপ্পড় খেতে চলেছে। ভারতবর্ষটা গোটাটা ডিটেনশন সেন্টারে রূপান্তরিত হয়েছে। এখন এটা ডিটেনশন না, এই ডিটেনশন ফর ইলেকশন। শুধুমাত্র ভয় ভীতির বাতাবরণ তৈরি করো। ডিটেনশন সেন্টার কোথায় করবে তা জায়গা কই? বর্ডার ফেন্সিং দেওয়ার জন্য জায়গা পাচ্ছেন না, আপনি ডিটেনশন সেন্টার করবেন? আসামে ডিটেনশন সেন্টার হয়েছে, সেই ডিটেনশন সেন্টার গুলোর রেজাল্ট কি এক পর্যন্ত? কটা লোককে বাংলাদেশ পাঠিয়েছেন আর কজন কাজটা দিয়েছেন বলুন? গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ পুলিশ বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে ধরেছে। কোথায় রেখেছে? জেলে রেখেছে। সো দিস ইজ দ্যাট জেল ইজ দিস ডিটেনশন ক্যাম্প। সব দেশেই হয় ডিটেনশন ক্যাম্প। মানে এরকম নয় যে যেখানে নতুন করে ঘর দোয়ার তৈরি করে সেখানে গব্বর সিংকে সেখানে জেলারের দায়িত্ব দেওয়া হবে, এরকম কোনো বিষয় নেই। এখনো যে নিয়ম আছে যে বাংলাদেশি কোনো নাগরিক ধরা পড়লে তাকে জেলে রাখতে হয়, সেই অনুপ্রবেশকারীকে সেরকম জেলে রাখতে হয়, সেই জেলটাই ডিটেনশন ক্যাম্প। এই ডিটেনশন ক্যাম্প হবে তাদের জন্য যারা প্রকৃতপক্ষে হিন্দিতে যাদের ঘুষবাইঠিয়া বলে অনুপ্রবেশকারী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা উদ্বাস্তু মানুষ। তার জন্য সিএর অ্যাপ্লিকেশনের মেয়াদটা বাড়িয়েছে এবং যারা প্রকৃতপক্ষে বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা যারা আছে তাদের জন্য এই ডিটেনশন ক্যাম্প করার অনুমতি দিয়েছে। এসআইআর এ তপ্ত বঙ্গ রাজনীতি। এসআইআর না হলে বাংলায় ভোট নয়, হুঁশিয়ারি মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়কের। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। রাজনীতি গরম সিএএ নিয়েও। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় 65 লক্ষ ভোটারের নাম, জানিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এই আবহে এবার এসআইআর নিয়ে হুঁশিয়ারি বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। আমাদের পশ্চিমবাংলায় যদি এসআইআর করতে কোনো কারণে নির্বাচন কমিশন অসমর্থ হয় এবং কোনো বা কারা যদি মনে করেন যে আমরা সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে ভাগিয়ে দেব এবং আমরা এসআইআর করতে দেব না, তাহলে তারা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে এবং মন্ডল কমিশনের যখন হয়েছিল তখন যেভাবে আগুন জ্বলেছিল সেভাবে জ্বলবে। এখানে যদি এসআইআর করতে অসমর্থ হয় নির্বাচন কমিশন, তাহলে আমি একজন লিডার হিসাবে বলছি, আমিও কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করে রাখবো। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। এই তো সেই এনকে সলিলের মতো ডায়লগ, সব এগুলো সব ফিল্মে শুনতে ভালো লাগে। একজন বৈধ ভোটার যদি বাদ যান, তাহলে বাংলার 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে আমরা দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করব। ভুতুড়ে বা ভুয়ো ভোটার, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসই প্রথম প্রোটেস্ট করেছে। ফলে বিজেপির এইসব ছলের খেলা ধরা পড়ছে বলে তাদের দলে যারা কৈকেয়ী আছেন তারা একটু সমস্যা তৈরি করছে। বিহারের এসআইআর নিয়ে দেশ জুড়ে তুমুল বিতর্ক চলছে। বিষয় গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত।
কমিশনের আগের নির্দেশ বদলে দিয়ে আধার কার্ডে ছাড়পত্র দিয়েছে দেশের শীর্ষ আদালত। বিতর্কের মাঝে ভোটার তালিকায় নাম তোলার মেয়াদ বাড়িয়েছে কমিশন। এমনই সময়ে এসআইআর ঘিরে পারদ চড়ছে বঙ্গ রাজনীতিতে। এদিকে নয়া সংশোধনী আইনে অমুসলিম সংখ্যালঘুদের ভারতে ঢোকার মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিবেশী মুসলিম দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে আগেই সিএএ চালু করেছে কেন্দ্র, কিন্তু সেই আইন প্রযোজ্য ছিল তাদের জন্য যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন। সদ্য চালু হওয়া অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইনে এই মেয়াদ 10 বছর বাড়িয়ে 2024-এর 31শে ডিসেম্বর করে দেওয়া হয়েছে। এ নিয়েও রাজনীতি গরম। স্বরাষ্ট্রমন্ত্রীজির সঙ্গে দেখা করেছিলাম, জানিয়েছিলাম যারা 14 সালের 31শে ডিসেম্বরের পরে এসছে তাদের কি সমাধান করা যেতে পারে। তখন উনি বলেছিলেন যে আগামীতে এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করে এটাকে এক্সটেনশন করাবো। 24 সাল পর্যন্ত বহু মানুষ এসছে, তাদের আগামী দিনে সিএতে অ্যাপ্লিকেশন এবং তাদের সমস্যার সমাধান আমার মনে হয় মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করলো, যার জন্য আমরা ওনার প্রতি চিরকৃতজ্ঞ। পার্লামেন্টে একদিন সে আলোচনা করেনি, আজকে যখনই সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা যে নোটিফিকেশন বেরিয়েছে, এখন দেখলো যে এটাকে একটা ফায়দা নেওয়ার জন্য মতোদের কাছে ভালো সাজার জন্য শান্তনুটা করে এটা তুলে ধরলো। রাজনীতিতে ঢুকেছেও মিথ্যে নেই। আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে, মতোদের জন্য কি করেছে। এই যে মতোদের মার খাচ্ছে কেন, ওই সেখানে তো ওই শান্তনুটাকে এখন বাঁচানোর জন্য যাচ্ছে না। নিউজ 18 বাংলা। ফের সীমান্ত পেরিয়ে জাল নোট। বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে জাল নোট। মালদায় সক্রিয় জাল নোট কারবারিরা। 21 লক্ষ টাকার জাল নোট সহ গ্রেফতার 2। বেঙ্গল এসটিএফ এর জালে জাল নোট কারবারিরা। নিখোঁজ জাল নোট খালি চোখে দেখে বোঝা যায় বাংলাদেশ থেকে জাল নোট আসায় প্রশ্নে সীমান্ত সুরক্ষা। আর এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদনের হিড়িক। প্রাক্তন মন্ত্রী, তার মেয়ে, এসএসসির কর্তা কেউই বাদ যাননি। আত্মসমর্পণ করে জামিন পেলেন বহু অভিযুক্ত। কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতি মামলা, নাম জড়িয়েছে মন্ত্রী থেকে এসএসসি কর্তা। এই মামলায় এবার আত্মসমর্পণ করে জামিনের আবেদনের হিড়িক। কে নেই তালিকায়? প্রাক্তন মন্ত্রী, তার মেয়ে, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ থেকে এসএসসির কর্তা। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে নাম থাকা অভিযুক্তরা বুধবার জামিন চেয়ে একে একে হাজির হন আলিপুরের বিশেষ আদালতে। প্রথমে আত্মসমর্পণ, তারপরে জামিনের আবেদন। লাইনের শুরুতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য। গ্রুপ সি মামলায় অভিযুক্ত হন তিনি। একইভাবে জামিনের আবেদন করেন এসএসসির 2 কর্তা সমরজিৎ আচার্য এবং পর্ণা বসু। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত তাঁরা। চার্জশিটের নাম রয়েছে ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার 2 আধিকারিক নীলাদ্রি দাস ও পঙ্কজ বনসালও আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট পেশের পর এদের সবাইকে ডেকে পাঠায় আদালত। চার্জশিটে নাম রয়েছে এমন 75 জনকে ডেকে পাঠানো হয়। বেশিরভাগই হাজির হন। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সিবিআই সেই আবেদনের বিরোধিতা করে, কিন্তু সেটা ধোপে টেকেনি। জামিন পেয়ে যান অভিযুক্তরা। এদের মধ্যে অসংখ্য এজেন্টও রয়েছেন। এদিন 2টি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির গ্রুপ সি মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ। বুধবার নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর মামলায় জামিন পান। তবে এখনই জেল মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। অযোগ্য তালিকায় বিজেপি নেতার ছেলে। ভাঙড়ে বিজেপি নেতার ছেলের নাম অযোগ্য তালিকায়। ভাঙড় নারায়ণপুর হাই স্কুলের বাংলা শিক্ষক অতনু মণ্ডল। বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার সহসভাপতির ছেলে অতনু। এসএসসির অযোগ্য তালিকায় 200 নম্বরে অতনু মণ্ডলের নাম। আমার ছেলে 2016 সালে পরীক্ষা দিয়েছিল।
ঠিক যেভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা দিয়েছিল, তার ভেরিফিকেশন, তার বিভিন্ন সময় কাউন্সিলিং, সমস্ত কিছু লিগাল প্রসেসে এবং যেভাবে হয় সেটা হয়েছে। ওর যখন দেখছি যে এই টেন্টেড হিসেবে নাম আসলো, আমি অবাক হয়ে গেলাম। একটা বিচার আমার হলো না, কারণ যেখানে কোর্ট বলছে যে ওএমআর পাবলিশড হচ্ছে সেটাকে বন্ধ করে দিল। কেন ওএমআর পাবলিশ করা যাবে না? কেন ওই ওএমআর আসল ওএমআর না? তাহলে আমার ছেলে তো ডুপ্লিকেট করে চাকরি পায়নি, আমার ছেলের আসল ওএমআরটা দেখানো হোক। এবং কোর্ট যেখানে বলছে যে আসল ওএমআরের ব্যাপার না, একবার কোর্ট বলছে না এই এরা টেন্টেড না, আবার বলছে যে দেখছি টেন্টেড নাম। তো আমাদের এই ব্যাপারে আবার কোর্টে আমরা গিয়েছি, কোর্ট তার বিচার করবে। অযোগ্য তালিকায় চাকদার কাউন্সিলরের ছেলেও, চাকদার প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমানে তৃণমূল কাউন্সিলর দীপক চক্রবর্তী। অযোগ্য তালিকায় 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপক চক্রবর্তীর ছেলে শুভদীপ চক্রবর্তী। এডুকেশনের শিক্ষক ছিলেন শুভদীপ। 2018-র 11ই সেপ্টেম্বর চাকদার দুবরা কালীপদ বিদ্যা মন্দিরে যোগ দেন শুভদীপ। এসএসসি অযোগ্য তালিকার সাগরে একাধিক নাম। অযোগ্য তালিকায় ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল। জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন বিভাস। তালিকায় নরহরিপুরের প্রাক্তন পঞ্চায়েত সদস্য গদাধর বেরার বৌমা পম্পা ভুঁইয়ার নাম। নামখানার স্কুলের বাংলা শিক্ষিকা ছিলেন পম্পা। এসএসসি তালিকায় কমলপুর সমবায় সমিতির সভাপতির ছেলে বৌমাও। পরীক্ষা দেওয়ার 7 দিন আগে আমাদের টেন্ডেড বলে এসএসসি আমাদের বলল, কিন্তু এখনো গ্রহণযোগ্যতা তা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আপনি কি টাকা পয়সা দিয়েছিলেন কাউকে? না, সেরকম কোনো আমার জানা নেই। আপনি কি আবার আবেদন করেছিলেন নতুন ওই পরীক্ষার জন্য? হ্যাঁ, অ্যাডমিটও পেয়েছি। পরীক্ষা দিতে পারবেন না আপনারা? সেটা তো বিচারাধীন, আর তারপর দেখা গেলে হবে। আপনি তো এখানে শাসক দলের কর্মী তো? না, সেরকম নয়। আমি 10 বছর আগে টিএমসি করতাম, বছর আজকে 10-12 বছর আমি টিএমসি করি, মানে কোনো পার্টি করিনি। কি বলবো, এটা পর্ষদই দায়ী, আর কি বলবো। টাকা পয়সা দিয়েছিলেন কাউকে দিই। তাহলে টেন্টেড নাম এলো কেন? সেটাই তো প্রশ্ন। সেটা তো সুপ্রিম কোর্ট হয়েছে, সব বিচার বিভাগ তদন্ত হয়েছে, আসে যদি কি করা হয়। টাকা পয়সা দিয়ে করতে পারবো এ ধরনের কোনো সংস্থানই আমাদের ছিল না। আমার ছেলে এমনি ফ্রেশ পরীক্ষা দিয়েছিল এবং পরীক্ষাতে পাস করেছিল, নামটাও লিস্টেড হয়েছিল। এবারে তারপরে তো এই অবস্থা, অস্বস্তি, এবং বেরোতেই পারছে না ও। না, সেরকম আমি কেমন করে বলবো, কিন্তু হয়েছে। আমাদের যেহেতু সংস্থান ছিল না, ফলে ওটাতে আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না। অযোগ্য তালিকায় তৃণমূল কাউন্সিলরের মেয়ে। এসএসসির অযোগ্য লিস্টে চন্দ্রকোনার নেতার মেয়ের নাম। কাউন্সিলর সুজিত মাজার মেয়ে প্রিয়াঙ্কা মাজার নাম লিস্টে। রামজীবনপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত মাজা। আপনার মেয়ের যে চাকরির বিষয়টা, ওটা কত সালে পেয়েছিল আপনার মেয়ে চাকরি? সালটা মনে নাই, সালটা ডেটটা মনে নাই। এখানে পরীক্ষা দিয়েছিল, পরীক্ষার ব্যাপারে পাস করেছিল দিচ্ছেন। হ্যাঁ, আবার ভাইবা পড়েছিল, ভাইবা দিয়েছিল ইয়েতে, স্কুল দিয়েছিল, সব কথা ইয়ে করবে। মানে আপনার মেয়ে যোগ্য আপনি কি মনে করেন? মানে আপনার মেয়ে অবশ্যই একবারে অবশ্যই। কিন্তু কেউ কাটছে, আমাদের কেউ দয়া করবার লোক আছে, আমাদের করে। কোন নেতাকে আরে ধরে পেয়েছিলেন আপনি তো তৃণমূল করেন, তাহলে এখন তাহলে মেয়ে কোথায়? মেয়ে এখন কলকাতা আছে, মায়ের ইয়ের কাছে, মামার কাছে আছে। কেন জানো, এটা একটা মানসিক বিপর্যয়। আমরা আইনের ইয়ে দিচ্ছি, তো আরো দেখা যায় না কি হয় না হয়। কোনো বিষয় আছে যে টাকা ফাঁকা কোথাও কিছু লেনদেন হয়েছিল নাকি চাকরির বিষয়ে? না। এবার অযোগ্যদের নিয়োগপত্র বাতিলের প্রক্রিয়া শুরু। তালিকা প্রকাশের পর এবার নিয়োগ বাতিলের প্রক্রিয়া শুরু। নিয়োগপত্র বাতিলে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য। আগামী সপ্তাহের মধ্যে নিয়োগপত্র বাতিলের সম্ভাবনা। অযোগ্যদের কবে অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলি বাতিল হবে এই বিষয় নিয়ে কোনো আলোচনা বা কোনো সিদ্ধান্তের জায়গা আপনারা এসেছেন? এটা এই মুহূর্তে এখনো আলোচনার পরিসরে আসেনি। যেটা সুপ্রিম কোর্ট বলেছেন যে পরীক্ষার তারিখের দিকে কনসেন্ট্রেট করতে, সেটাই আমরা করছি। আপনারা যে প্রসঙ্গগুলো বলছেন এটা আমাদের। অর্জুনের বিধানসভায় ব্রাত্য বসুর মন্তব্য নিয়ে নিশানা। পাল্টা অর্জুন সিংকে করা জবাব ব্রাত্য বসুর। অর্জুনকে বাঙালি বিরোধী বলে আক্রমণ ব্রাত্য। ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে, এই ব্রাত্য বসুর মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে। আমি ছিলাম না বিধানসভা, না তো আমি ওকে বুঝাতাম।
অর্জুন সিং এর মতো থার্ড গ্রেডের বিজেপি বাঙালি বা বাংলা ভাষা শুনলে মারতে আসবে, এ তো জানা কথা। অর্জুন সিং এ জীবনে আর কোনোদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না, আজীবন ওকে যদি হয় বড় জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে। বিধানসভায় ঢোকার স্বপ্ন, লোকসভায় ঢোকার স্বপ্ন অর্জুন সিং এর শেষ। জালের 2 ফুল অধরা মালি, প্রেমিকের সঙ্গে পালিয়েও হলো না শেষ রক্ষা। রাতে বাগদা থেকে গ্রেফতার 2 মহিলা, প্রেমিকের সঙ্গে পালান একই পরিবারের 2 বউ। বাড়ির লোকদের অচৈতন্য করে পলাতক। ধৃতদের আজ বনগাঁ আদালতে পেশ। চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন? বিষ মিশাইনি, ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? কি মিশিয়েছিলেন? ঘুমের ওষুধ। কেন? যাতে আমরা চলে গেলে দেখতে না পাই। দুজনে মিলেই পালিয়েছিলেন? হ্যাঁ। চায়ের সঙ্গে কেন বিষ মিশিয়েছিলেন? বিষ মিশাইনি, ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। ঘুমের ওষুধ মিশিয়েছিলেন? কি মিশিয়েছিলেন? ঘুমের ওষুধ। কেন? যাতে আমরা চলে গেলে দেখতে না পাই। দুজনে মিলেই পালিয়েছিলেন? হ্যাঁ। খেজুরিতে 2 বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা, 2 ময়নাতদন্তে 2 ধরনের রিপোর্ট। কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি। তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করতে সিআইডিকে 5 দিনের সময়সীমা। আর সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত। জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর 2 বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। সুধীর চন্দ্র পাইক এবং সুজিত দাস। 2 বিজেপি কর্মীর 2 বার ময়নাতদন্ত হয়, তাতে 2 ধরনের রিপোর্ট উঠে আসে। প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে। এ নিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়লেন তৎকালীন তদন্তকারী অফিসার এবং খেজুরি থানার ওসি। বিচারপতি মন্তব্য করেন, এসএসকেএমের ময়নাতদন্তে শারীরিক আঘাতের উল্লেখ রয়েছে, অথচ পুলিশের কোনো রিপোর্টে আঘাতের কথা বলা হয়নি। এটা কি বিশ্বাসযোগ্য? এসব দেখে সাধারণ মানুষের মনে কি ধরনের প্রতিক্রিয়া হবে? আদালতের নির্দেশে বর্তমানে এই মামলার তদন্ত করছে সিআইডি। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক বলেন, 5 দিনের মধ্যে তদন্তের অগ্রগতি রিপোর্ট দিতে হবে সিআইডিকে। এই মামলায় প্রথম তদন্তকারী অফিসার, প্রথম ময়নাতদন্তের চিকিৎসক এবং খেজুরি থানার ওসির মোবাইল ফোনের কল রেকর্ড আদালতে পেশ করতে হবে। আগামী সোমবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিআইডিকে। ডিভিশন বেঞ্চে যে রায় দিয়েছেন আমি আশ্বস্ত হয়েছি। মহামান্য আদালতের কাছে আমার বিশেষ আবেদন, আমি প্রথম থেকে যেহেতু সিবিআই তদন্ত চেয়েছিলাম, যেন সিবিআই তদন্ত হয়, এটা আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি। এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে প্রথমে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে। দাবি খারিজ করে দিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। বিচারপতি মন্তব্য করেন, তদন্তের নামে সিবিআই কিছুই করে না, সিবিআই শুধু গ্যালারি শো করে। সিঙ্গল বেঞ্চে রায় চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে নিহতদের পরিবার। সেই মামলারই শুনানি ছিল এদিন। সেখানে সিআইডিকে সময় বেঁধে দিল হাইকোর্ট। সিবিআই তদন্তের দাবিতে এদিন কোনো রায় দেয়নি আদালত। নিউজ 18 বাংলা।